রাকিবের সাথে কথা বলার জন্য দূরে যায়। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন? এখন তো মনে হয় ভোর 5টা বাজে। একটা ইম্পর্টেন্ট কাজে অন্য শহরে যেতে হবে। তারপর দেখলাম তুই 1 ঘন্টা আগে মেসেজ করেছিস। কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবি, আমি ম্যানেজারকে কল করব। ইরাম ভাবল ওই দুইটা ছেলের কথা বলবে কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো রাকিব এমনিতেই খুব ঝামেলাতে আছে। এটা বলে চিন্তায় ফেলার ইচ্ছে হচ্ছে না। তাছাড়া ট্যুরের অন্য কোনো যাত্রীর এতে কোনো মাথা ব্যথা নেই তো? সে একা দেখলে বাজে দেখায়। কোনো সমস্যা হবে না। টাইম মতো কোথায় খাবারের ব্যবস্থা করা হয়েছে সব বলে দিয়েছেন। সবাই সেই নিয়মেই চলবে। তাহলে ঠিক আছে। শোন, আমি 2 দিন কাজে ব্যস্ত থাকবো, কল করতে পারবো না হয়তো। ইরাম হাসল, তারপর বলল, এই কয় মাস ধরে তো এমনই চলছে। ফুপা আপনাকে বিজনেসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে একদম গা ছেড়ে দিয়েছেন যেন। জলদি সব শেষ করে দেশে চলে আসেন তো। রাকিবও হাসলো, আসবো। আচ্ছা, ছবি তুলেছিস না? ছবি পাঠা তোর, পরে দেখব। রাতে লেট করে ঘুমানোতে ঘুমও কভার হয়নি। এখন আবার বেরোতে হবে। সরি পাখি, তোকে এখনও সময় দিতে পারতেছি না। ইটস ওকে, আপনি রেডি হন, আমি ছবি বাছাই করে রাতে দিবনে। এরপর কথা শেষ করে ফোন কাটে। ফিরে আসে সেখানে জুবায়ের বলে, আপনার ভাই আপনাকে নিয়ে অনেক চিন্তা করে, তাই না? ইরাম মুচকি হেসে বলল, সে আমার ভাই, তবে কাজিন ভাই, ফিয়ন্সে আমার। জুবায়ের অবাক হয়ে যায়। আরাভের চেহারায় কোনো ভাব পরিলক্ষিত হয় না। আপনার ফিয়ন্সে? 6 বছরের রিলেশন আমাদের। উনি লন্ডনে যাওয়ার আগে এঙ্গেজমেন্ট হয়েছে। ওয়াও, কংগ্রেচুলেশন। ইরাম ধন্যবাদ জানায়। এরপর কয়েকটা সেলফি তুলে কাছের সারিবদ্ধ মার্কেটগুলো থেকে কিছু কেনাকাটা করে। কেনাকাটাটা আজকেই সেরে ফেলতে হবে, কালকে ওদের প্ল্যান অন্য আছে। দুপুরের খাবারের পর ইরাম রুমে বিশ্রাম নিচ্ছে। ওই মেয়েগুলো এখন নেই। ছবি দেখতে গ্যালারিতে খোলে, বেশ ভালো ছবি উঠেছে। ওই 5 জন মেয়ের সাথেও কয়েকটা সেলফি তুলেছিল লাঞ্চের আগে। সব ছবি দেখে কয়েকটা ছবি রাকিবকে পাঠিয়ে দেয়। একটা ছবি ফেসবুকের প্রোফাইলে দেয়। আসরের পর ইরাম রুম থেকে বের হয়। এখন বিচে হাঁটবে আর সন্ধ্যায় সাগর পাড়ে সবাই আড্ডা দিবে। ইরাম লিফটে ওঠে। লিফট পরের ফ্লোরে থামতেই আরাব ও জুবায়ের লিফটে ওঠে। জুবায়ের ইরামকে দেখে হেসে শুধায়, আপনি এখন বিচে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে একসাথে হাঁটি। আমরা কলাতলি বিচে যাচ্ছি। হেঁটে যাব সুগন্ধা বিচ পর্যন্ত। আপনি হাঁটবেন? আরাফ জুবায়েরের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। ছেলেটা সবার সাথে এমন করে। কে কি ভাবলো তা একদমই ভাবে না। ততক্ষণে লিফট নিচে নেমে গেছে। ওরা লিফট থেকে বের হলো। ইরাম একটু ভেবে বলল, ঠিক আছে চলুন। সুগন্ধা বিচ থেকে 3 জন হাঁটছে কলাতলি বিচের দিকে। শুকনো ঝরঝরে বালিতে হাঁটা বেশ কষ্টদায়ক, তাই ওরা হালকা ভেজা বালিতে হাঁটছে। যেখানে জোয়ারের সময় ঢেউ এসে আছড়ে পড়ত, এখন সমুদ্র বহু দূরে, শান্ত সমুদ্র। মানুষজন সূর্য ও সমুদ্রকে ফোকাস করে ছবি তুলছে। ইরাম সেদিকেই তাকাতে তাকাতে হাঁটছে। কলাতলি বিচের কাছে চলে এসেছে প্রায়। এখানে ভিড় কিছুটা কম। আকাশটা হালকা বেগুনি দেখাচ্ছে। ইরাম আকাশ, সূর্য ও সমুদ্রের একসাথে ছবি তুলল। সামনের দিকে নিজের হাত বাড়িয়ে ভি শেপ করে ছবি তুলল। তারপর ছবিগুলো দেখছে। তখন হঠাৎ তার বাম হাতের কুনিয়ে টান পড়ে। আটকে ওঠে ইরাম। তখনই পাশ দিয়ে একটা মোটা ফাঁপা 4 চাকার বাইক চলে যায়। সামনের দিকে তাকিয়ে হাঁটুন মিস ইরাম এখনই বাইকের নিচে পড়তেন। ইরাম ভীতু দৃষ্টিতে চলে যাওয়া বাইকটার দিকে তাকায়। আরাব আরও বলে, ছবি তো সামনে গিয়েও তুলতে পারবেন, ছবি তোলার তো সময় চলে যাচ্ছে না। ইরাম ধন্যবাদ বলতে যাচ্ছিল, কিন্তু আরাফের এই কথা শুনে থেমে যায়। দুজনের চোখে বিরক্তি। জুবায়ের পরিবেশ স্বাভাবিক করতে বলে, আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারেন নাই, আর বাইকেরও দোষ আছে, সামনে যে মানুষ আছে দেখে চালাবে না। আরাব জুবায়ের দিকে বিরক্তি নিয়েই তাকায়। জুবায়ের বোকার মতো হাসে। ইরাম কিছু বলে না, সে সামনের দিকে হাঁটতে থাকে। তা দেখে আরাব জুবায়েরকে বলে, একটা থ্যাঙ্কস পর্যন্ত নেই। আশ্চর্য, তুই যেভাবে ওভার রিয়াক্ট করছিস
তাতে থ্যাঙ্কস বলার মুড থাকে নাকি? আমার আসলে ওনাকে বাঁচানোই ঠিক হয় নাই। এই বলে সেও সামনের দিকে হাঁটা ধরে। ইরাম নিজের মতো সমুদ্রের কাছাকাছি গিয়ে পায়ের ভিডিওটা করে, কিন্তু তেমন ভালো হচ্ছে না। মনে হচ্ছে সকালটারই এর থেকে ভালো ছিল। সূর্য প্রায় অস্তমিত। ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। ওর থেকে 3-4 হাত দূরে আরাব ও জুবায়ের দাঁড়িয়ে আছে। জুবায়ের ইরামকে ডাক দিল, মিস ইরাম, সূর্যাস্তের সাথে ছবি তুলবেন না? ইরাম তাকালো আরাবের দিকে চোখাচোখি হয়ে। আরাব নজর সরিয়ে সামনের দিকে তাকায়। ইরাম জুবায়েরকে বলে, না থাক, এখন এমনিও চেহারা কিছুই বোঝা যাবে না। সাইড ও ব্যাকসাইড পিকচার অ্যাস্থেটিক আসবে, আমি তুলে দেই। ইরাম ইতস্তত করে। জুবায়ের অপেক্ষা করছে জবাবের। পাশ থেকে আরাব দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে জুবায়ের কানের কাছে বলে, নিজেকে ফ্রেন্ডলি বানাতে গিয়ে বেহায়া বানিয়ে ফেলতেছিস। মেয়েটা পছন্দ করছে না এসব। আর তুই? ইরাম না করে দিল। তারপর নিজের মতো সূর্যাস্ত উপভোগ করল। সন্ধ্যার পর সুগন্ধা বিচে ট্যুরের সবাই একসাথে জড়ো হয়ে বসে গান বাজনা করছে। এর পাশের হোটেলেই ওদের জন্য ফিশ বারবিকিউ তৈরি হচ্ছে। কোরাল, কাঁকড়া ও পমফ্রেট মাছের বারবিকিউ হচ্ছে। 4টা কোরাল মাছ নিয়েছে 2 জন ম্যানেজার সহ 28 জনের জন্য। আর প্রত্যেকের জন্য একটা করে মিনি সাইজের পমফ্রেট মাছ ও কাঁকড়া, সাথে তন্দুরি রুটির আয়োজন। সব তৈরি হতে 7:30 বাজবে বলেছে। তারপর সবাইকে একসাথে পরিবেশন করবে। গান গাইছে ওই 5 জন গ্রুপের মেয়েদের একজন। বেশ সুন্দর গান গায়। গানের তালে সবাই হাতে তালি দিচ্ছে। এরপর পালাক্রমে নবদম্পতি 2 জনও গান গাইল। আসর বেশ জমে উঠেছে। পরদিন ম্যানেজার সকাল 7টার মধ্যে সবাইকে নাস্তা করতে ফোন করে ডেকে আনে, কারণ 8টা বা তার আগে তারা সাতখোলা গাড়িতে করে মেরিন ড্রাইভ রোড দিয়ে কক্সবাজারের বাংলাদেশের শেষ সীমানায় যাবে। পথে লাল কাঁকড়ার বীজ, ইনানি বীজ, হিমছড়ি, পাটুরিয়ার টেক সহ অনেক সুন্দর কয়েকটা বীজে থামবে। আসার পথে হিমছড়ি, ইনানি ও অন্যান্য বীজে থামবে। যাওয়ার সময় লাল কাঁকড়া বীজ ও পাটুরিয়ার টেক শুধু থামবে। ট্যুরের সবাই এতে সহমত পোষণ করে। 3টা সাতখোলা গাড়ি ভাড়া করে সন্ধ্যা 8টা পর্যন্ত। সকাল 8টা, সন্ধ্যা 8টা। 5 জন মেয়ের গ্রুপ, ইরাম, আরাব ও জুবের সবাই এক গাড়িতে। সামনে সহযোগী ম্যানেজার লাবিব। ইরাম বাহিরের দিকে কর্নারে বসলো। তার মুখোমুখি আরাব। গাড়ি চলতে শুরু করে। বেলা বাড়তে বাড়তে রোদের তীব্রতাও বাড়ছে। লাল কাঁকড়ার বিচে থামলো। সেখানে সবাই 8 ঘন্টার মতো ছিল। ইরাম এখানে তার মন মতো কিছু ছবি তুলতে পেরেছে। পায়ের সেই ভিডিওটাও এখানে করেছে। এবারেরটা তার পছন্দ হয়েছে। তারপর বেলা 11টার দিকে পাটুরিয়া টেকে থামে। সেখানকার প্রবালে ভরপুর। জোয়ারের সময় চলছে। প্রবালগুলো কিছুটা দৃশ্যমান। আস্তে আস্তে প্রবালের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে গিয়ে হঠাৎই তার পা পিছলে যায়। ধারালো প্রবালে লেগে পায়ের আঙ্গুল কেটে যায়। ইরাম চিৎকার করে উঠলে ছুটে আসে সবাই। বেশ রক্ত ঝরছে। ম্যানেজার বলল, আপনি একটু কষ্ট করে হেঁটে গাড়ির কাছে আসুন, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে। কিন্তু সদ্য ব্যথা পাওয়াতে পায়ে ভর দিয়ে বালুর ওপর হেঁটে গাড়ি পর্যন্ত যাওয়া ইরামের পক্ষে সম্ভব মনে হচ্ছে না। সহযোগী ম্যানেজার লাবিব বলেছে, কেউ যদি কোলে করে অতটুকু পথ নেয় তবে ভালো হয়। ইরাম তৎক্ষণাৎ নাকচ করে দেয়, না না, আমার সাথে ব্যালেন্স রেখে 2 জন গেলে ভালো হয়। 5 জন গ্রুপের মেয়েগুলোর মুখে অনিচ্ছুকের ভাব দেখা যাচ্ছে। একজন তো বলল, কোলে নেওয়াটা বেটার, কারণ বাই চান্স কারো সাথে ব্যালেন্স ছুটে গেলে তাছাড়া উপরে উঠতে হবে কিছুটা। এসব কথার মধ্যে আরাব এগিয়ে এসে হুট করে ইরামকে পাজা কোলো করে তুলে নেয়। তৎক্ষণাৎ ইরাম চমকে যায়। সে নামানোর জেদ করলে আরাব বলে, আপনাকে কোলে তোলার শখ নেই আমার। বালু পায়ে লেগে ইনফেকশন হলে তখন আপনার জন্য কি ট্যুরের সবাই বসে থাকবে? ইরাম আর কিছু বলল না। অস্বস্তিতে কুঁজো হয়ে আছে সে। ইরামকে গাড়িতে বসিয়ে আরাব ওর পায়ের কাটা স্থান দেখল। দেখে ইরামের চোখের দিকে তাকালো। ইরাম নিজের পায়ের দিকে তাকিয়ে আরাব বলল, কাটা অত গভীর না, চাপ প্রয়োগ না করলেই হবে। লাবিব ফার্স্ট এইড বক্স বের করে এনে দেয়। আরাব আস্তে আস্তে পায়ে স্যাভলন লাগিয়ে ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে ক্ষত স্থান আবৃত করে দেয়।
নিজের ব্যাগ থেকে একটা পেইন কিলার ট্যাবলেট বের করে ইরামের হাতে দিয়ে বলে, ঔষধটা খেয়ে নিন, ব্যথা সেরে যাবে, আর পায়ে ভর দিয়েন না। ইরামের মন খারাপ হয়ে গেছে, তাহলে সে কি গাড়িতে বসে থাকবে? গন্তব্য পর্যন্ত গিয়ে ফেরার পথে ইনানি বিচের আগে একটা স্থানে থামায়, যার সময় এখানে 1 মিনিটের জন্য থেমে এখানের ছোট হোটেলে 28 জনের খাবারের ব্যবস্থা করে গেছে। তাই লাঞ্চ এখানেই করবে। ঝাউগাছের পর প্রবাল সম্বলিত সমুদ্রতট, গাছের সাথে বাঁধা দোলনাও আছে। বেলা 2টার বেশি বাজে, সবারই বেশ ক্ষুধা লেগেছে। সামুদ্রিক মাছের ঝোল ও শুটকি ভুনা দিয়ে সবাই আগে খেয়ে নেয়। এখানে কিছুক্ষণ থাকবে সবাই। ইরাম একটা দোলনায় বসবে বলে খোঁড়াতে গিয়ে এগিয়ে যেতেই 2টো দোলনায় রিজার্ভ হয়ে যায়। হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে সে। তখন তার পাশে জুবায়ের ও আরাব এসে দাঁড়ায়। জুবায়ের শুধায়, আপনার পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ। তারপর আরাবের দিকে চেয়ে মৃদু হেসে বলে, থ্যাঙ্কস। আরাবও বিনিময়ে মুচকি হাসে। এরপর গাড়ি থামে ইনানিতে। সেখানে কিছুক্ষণ থেকে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়। হিমছড়িতে পৌঁছাতে প্রায় 4টা ছুঁই। ইরাম ইনানিতে গাড়ি থেকে নামেনি, যাতে হিমছড়ির পাহাড়ে উঠতে পারে। গাড়িতে বসে নিজেই ব্যান্ডেজ খুলে আবার স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করেছে। হিমছড়ির ঝর্ণা দেখার জন্য টিকিট কাটার আগে একটা চিকন বাঁশের খোঁজ করছে। ঝর্ণা দেখেই পাহাড়ে উঠবে। সবাই আস্তে আস্তে লাইন ধরে টিকিট কাটছে। আরাব ও জুবায়ের টিকিট কাটার আগে ইরামকে দেখলো কিছু খুঁজছে। জুবায়ের ডাকলো ইরামকে, মিস ইরাম, যাবেন না? ইরাম তখন একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছিল। বাচ্চাটি তাকে বাঁশের ব্যবস্থা করে দিতে পারবে বলেছে, বিনিময়ে তাকে টাকা দিতে হবে। ইরাম রাজি হলে বাচ্চাটি ছুটে চলে যায় বাঁশ জোগাড় করতে। ইরাম জুবায়েরদের দিকে এগিয়ে এসে বলে, কাঁচা চিকন ব্যবস্থা করছিলাম। কেন, কাউকে পেটাবেন? জুবায়ের রহমতায় ইরাম হাসলো, বলল, আপনারা যান, পিচ্ছিটা এলেই আমি যাব। জুবায়ের কিছু বলতে চাইছিল, বিপরীতে আরাব তাকে সেই সুযোগ না দিয়ে বলল, সাবধানে উঠবেন, পায়ে বেশি প্রেসার পড়লে তখন হাঁটতে পারবেন না। ইরাম নীরব হেসে সায় দেয়। তারপর আরাব জুবায়েরকে টেনে নিয়ে গেল। পাহাড়ের অর্ধেকটা উঠে ইরাম হাঁপিয়ে গেছে। কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে তার। কয়েক সেকেন্ড থেমে হাঁপাচ্ছে সে। তখন হঠাৎ কেউ তার দিকে পানির বোতল এগিয়ে দিল। ইরাম মাথা উঁচু করে তাকিয়ে দেখে আরাব। ইরাম পানির বোতলটা নিল, পানি পান করে ধন্যবাদ জানালো। আপনারা এখনো এখানে? আপনার সাথের জন কি উঠে গেছে? আরাব উপরের দিকে ইশারা করলো। আরও কিছুটা উঠলে একটা বিশ্রামের স্থান। ইরাম পেছনেও বিশ্রামের স্থান ফেলে এসেছে তাড়াতাড়ি ওঠার জন্য। যদি সে সেখানে বসতো তবে তার মনে হয় না সে সহসা আর উঠতে পারবে, তাই বসেনি। উপরের বিশ্রামের স্থান থেকে জুবায়ের হাস্যমুখে হাত নাড়ছে। আরাব বলে, ওপর থেকে দেখলাম আপনি হাঁপাচ্ছেন, একটু বসে জিরিয়ে নিন, পায়ের ওপর এত প্রেসার দিচ্ছেন কেন? আমি ঠিক আছি, চলুন। এই কথা বলে ইরাম আগে আগে উঠতে শুরু করলো। কার পেছনে আরাব। উপরে বিশ্রামের স্থানে পৌঁছালো জুবায়ের শুধায়, আর উপরে উঠতে পারবেন? পারবো। জবাব দিয়ে ইরাম দেখে ওই 5 জন মেয়েও সেখানে আছে। ইরামের সাথে ওদের হাসি বিনিময় ও টুকটাক হাল জিজ্ঞাসা হয়। তারপর ইরাম নিচের দিকে তাকে বলে, আমাদের 2 ম্যানেজারও লেট। আমি ভাবলাম আমি বোধহয় লেট এখানে। জুবায়ের বলে, ঝর্ণার ওখানে মনে হয় বেশিক্ষণ ছিল। আমরা বেশিক্ষণ থাকিনি সেখানে। ইরাম বলে, আমি তো ঝর্ণায় যাইনি, নামার পর দেখব। এরপর সেখানে 5 মিনিটের মতো থেকে আবার ওঠা শুরু করে। একটা সামান্য খাড়া ঢাল আসতেই ইরামের গতি কমে গেছে, পায়ে টান লাগছে। তখন আরাব ওর দিকে হাত বাড়ায়। ইরাম অবাক হয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। আরাব বলে, উঠে আসুন, আপনার আজ পাহাড়ে উঠতে চাওয়াটা ঠিক হয়নি। ইরাম নিজে উঠতে চাইলে আরাব ওর বাসটা ধরে আর বলে, সাবধানে, উল্টে পড়তে পারেন। আপনার ব্যালেন্স আমার ঠিক মনে হচ্ছে না। আমার হাত ধরে ঢালটা পেরোলে আপনার হাত ময়লা তো হয়ে যাবে না? ইরাম ইতস্তত করলো, ভাবলো মাত্র কয়েক সেকেন্ডেরই ব্যাপার। তারপর আরাবের হাত ধরে উঠে গেল। হিমছড়ির পাহাড়ের চূড়ে উঠে ইরাম অনেকগুলো ছবি তুলল। সবগুলো সেলফি ও প্রকৃতির ছবি, আর 2টা ব্যাগ ছবি যেটা তুলে দিয়েছে তার সাথে রুম শেয়ার করা 2টো মেয়ের একজন।
সূর্য পশ্চিম আকাশে ক্রমশ হেলে পড়ছে। পাহাড়ের ওপরে বসে সোনালি রোদ্দুর দেখতে দেখতে ডাব খেতে খেতে ইরাম ভাবছে, ওই পাশের পাহাড়গুলোতে যেতে পারলে ভালো হতো। কয়েকজন ঢাল বেয়ে নামছে, ছবি তুলছে। ইরাম মৃদু হাসল। নামার সময় নিচের দিকে গতির ফলে ইরাম বেকায়দায় পড়ে যাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে খাড়া ঢালগুলো নামতে। তখন জুবায়ের ও আরাব তাকে সাহায্য করে। পাহাড় থেকে নামতে নামতে সন্ধ্যা। ঝর্ণাটা দূর থেকেই দেখে ইরাম। তার ভয় হচ্ছিল পা পিছলে আবার পড়লে আর রক্ষে নেই। হিমছড়ি থেকে গাড়ি ছাড়বে 6:30টায়। এখনও 12 মিনিটের মতো বাকি। রাস্তার ওপারে গিয়ে গাড়ির সাথে দাঁড়িয়ে চা খেতে খেতে সমুদ্র দেখে। জোয়ার শুরু হচ্ছে, ঢেউ বড় হচ্ছে ধীরে ধীরে। চা খাওয়া শেষে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলতে শুরু করে হোটেলের উদ্দেশ্যে। পরদিন খুব সকালেই কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয় সবাই। বান্দরবনের কেওক্রাডাং পৌঁছাতে পৌঁছাতে দুপুর। রুমা বাজারেও সবাই দুপুরের খাবার খেয়ে নিয়েছিল। সেখানে উপজাতিদের সাথে কিছুক্ষণ কাটিয়ে পাহাড়ে ওঠে। পাহাড়ে চূড়ায় উঠে ইরাম মুগ্ধ নয়নে আশেপাশে দেখতে দেখতে হঠাৎ দূরে 2 পাহাড়ের মাঝে রংধনু উঠেছে। হালকা দেখা যাচ্ছে তা। ইরাম উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, রেইনবো, ওই যে রেইনবো। কথাটা জোরেই বলে ফেলেছিল ইরাম, তাই সবাই সেদিকে তাকায়। জুবায়ের বেচারা তখনও দেখতে পায়নি। আরাব ওর ঘাড়ে হাত দিয়ে সোজা করে দিয়ে তারপর দেখায়। হঠাৎ ইরাম কিছুটা ভাবুক হয়ে বলে, এখানে তো বৃষ্টি হয়নি, তাহলে রেইনবো কেন হলো? আরাব এর জবাব দেয়, দূরে ওখানে হয়েছে, হালকা দেখেই তো বোঝা যাচ্ছে। ইরাম তখন আফসোস করে বলে, কাছে বৃষ্টি হলো, রেইনবোটা কত সুন্দর দেখাতো। এখন তো ক্যামেরা তো উঠছে না। জুবায়েরও সাথে তাল মেলায়, ঠিক চোখেই দেখা যাচ্ছে না। আরাব হালকা হেসে ইরামকে প্রশ্ন করে, আপনার রংধনু ভালো লাগে? খুব। আমার আম্মু বলেছেন আমার জন্মের দিন আব্বু রংধনু দেখেই নাকি সবাইকে বলেছে আমার নাম ইরাম রাখবে। কথাগুলো বলতে বলতে ইরামের চোখে মুখে বাচ্চামুখ ফুটে উঠল। আরাব হেসে বলল, তাহলে আপনার নাম আসমানি, কমলা এসব রাখা দরকার ছিল, রাঙাও রাখতে পারতেন। রংধনুর সাথে মিলিয়ে ইরাম ভুরু কুঁচকালো। মজা নিচ্ছেন? না, একদম না, জাস্ট এমনি বললাম, মিস রেইনবো। আরাবের সম্বোধন শুনে ইরাম চোখ ছোট ছোট করে তাকিয়ে প্রশ্ন করল, মিস রেইনবো আপনি আমাকে বলছেন? এখানে আর কেউ আছে? আরাব মুচকি হেসে সরে গেল। ইরাম হাঁ করে বোকার মতো তাকিয়ে আছে। আজব। জুবায়ের আফসোস করে বলল, ও এমনই, রেইনবো নামটা কিন্তু খারাপ না, ইউনিক। ইরাম খ্যাপা দৃষ্টিতে তাকালো। জুবায়ের মিটিমিটি হেসে সে আরাবের কাছে চলে গেল। গাড়ির ঝাঁকুনিতে বাস্তবে ফেরে ইরাম জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার নেমে এসেছে। স্ট্রিট লাইটের আলোয় দেখল গাড়ি একটা কলোনির গেট দিয়ে ঢুকছে। আর্মিদের গার্ডও আছে সেখানে। সাভার নবীনগর চলে এসেছে তারা। গাড়ি একটা দোতলা বিল্ডিংয়ের সামনে থামলো। কয়েকজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। আরও 2টা গাড়িও দেখা যাচ্ছে। গাড়ির সামনের সিট থেকে জুবায়ের বলল, ইরাম ভাবি, এটা হচ্ছে আপনার শাশুড়ির জন্য বরাদ্দকৃত কোয়ার্টার। কিছুক্ষণ আগেই যে স্কুলটা দেখলেন সেখানে আন্টি হেড মিসেস। ইরাম কোনো জবাব দিল না। আরাব প্রথমে নেমে অপর পাশে দরজা খুলে দিল। ইরাম গাড়ি থেকে নামলে একজন মহিলা এগিয়ে এলেন। ইরাম তাকে সালাম দিল। তিনি ইরামের মাথায় হাত বুলিয়ে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে বসানো হলো ইরামকে। তার চারপাশে কিছু অচেনা মুখ ও কিছু ঘন্টা আগেই তাদের বাড়িতে দেখা কিছু মুখ। এ ছোট্ট ড্রয়িং রুমটায় কম করে 25-26 জনের উপস্থিতি। যদিও এমন দৃশ্য ইরামের কাছে নতুন নয়, প্রথমবার তো তাকে এমন ভিড়ের মাঝে রাত 12টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। এবারে হয়তো তেমনই হবে। যেই মহিলাটা তাকে এখানে নিয়ে এসে বসিয়েছিল ওনাকে আর দেখা যাচ্ছে না। মহিলাটি কে ছিল ইরাম ধারণা করেছে মাত্র। হয়তো তার শাশুড়ি তাকে এখানে বসিয়ে দিয়ে তিনি যে গেলেন, তারপর আর তাকে দেখতে পায়নি। ইরামের মাথা ব্যথা করছে। এত ভারী সাজে জ্যামে আটকা ছিল অনেকক্ষণ। তাকে যে বিয়ে করে এনেছে সেই বান্দারও কোনো খবর নেই। কিছুক্ষণ পর সেই মহিলাটিকেও দেখা গেল। সবাইকে খেতে বসতে বলে ইরামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তারপর একটা রুমে নিয়ে যায়।
সিমসাম ঘরটা, যদিও ড্রয়িং রুমটাও তেমনি ছিল। ইরামকে সেখানে বসিয়ে মহিলাটি একজনকে কিছু ইশারা করলো। মেয়েটি চলে গেল। মহিলাটি ইরামের সাথে বসলো, তারপর মিষ্টি হেসে বলল, ক্লান্ত লাগছে তাই না? খিদে পেয়েছে? ইরাম মিথ্যে মাথা নাড়ালো, তার খিদে পেয়েছে কিছুটা। মহিলাটি ফের হাসলেন, তারপর বললেন, তুমি না বললেও আমি জানি। দুপুরে তুমি সবার সাথে খেতে পারোনি, আর এখন রাত 8টার বেশি বাজে। ইরাম উৎসুক হয়ে চাইল, সে যে খায়নি তা উনি কীভাবে জানল? মহিলাটি কিভাবে যেন ইরামের চোখে উৎসুকতা দেখে বুঝে গেলেন। বললেন, আমার ছেলে আরাব বলেছে তুমি খেতে পারোনি, সবার জোরাজুরিতে 2 লোকমা খেয়েছিলে। ইরাম এবার নিশ্চিত হলো মহিলাটি তার শাশুড়ি। তখন ওই মেয়েটি একটা প্লেট হাতে নিয়ে এলো। ইরামের শাশুড়ি মেয়েটির হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই ইরামকে খাইয়ে দিতে খাবারে হাত দিল। ইরাম তেমন একটা অবাক হলো না, কারণ তার ভাইয়ের বিয়েতে তার মাও তার ভাবিকে খাইয়ে দিয়েছিলেন, আর তার প্রথম বিয়ের দিন তাকে তার খালা শাশুড়ি খাইয়ে দিয়েছিল। খাওয়ানোর পর ইরামের শাশুড়ি আনিসা বেগম ইরামকে বলল, আমি প্রীতিকে ও শারমিনদেরকে বলছি তোমাকে আরাফের রুমে নিয়ে যাবে। প্রীতির নামটা শুনে ইরামের একটু অস্বস্তি হলো। ও বাড়িতেই মেয়েটা তাকে কথা শোনানোর কোনো সুযোগ হাতছাড়া করেনি, তাহলে এখানে কি করবে? কিছুক্ষণ পর প্রীতি সহ 2টা মেয়ে আসলো, যারা সবাই ও বাড়িতে গিয়েছিল। ওদের মধ্যে একজন ইরামের সাথে আন্তরিক ব্যবহার করলো, হাসি মুখে এসে ইরামকে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রীতি মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, শারমিন ভাবি, তুমি ওকে এমনভাবে ট্রিট করছো যেন এসব ওর জন্য নতুন। এর আগেও একবার বিয়ে হয়েছিল, আরও সবই জানে। প্রীতির সাথে তাল মিলিয়ে আরেকটা মেয়েও বলল, কিন্তু প্রীতি, এই কথা তোমার বড় মামির সামনে কিন্তু বলো না। জানোই তো ফুপুজান ছেলের বউদেরকে নিয়ে খুব পজিটিভ। শারমিন ওদের কথা শুনে বিরক্ত হলো। ওই বাড়ি থেকে ওরা দুজনে নিজেদের মধ্যে ইরামকে নিয়ে নানান কথা বলছে। প্রীতি তার নিজের ননদ, কিন্তু মেয়েটার ভাবসাব তার ভালো লাগে না। তাও সে প্রীতিকে কিছু বলতে পারে না, কারণ বংশের সব ভাইদের একমাত্র বোন সে। সবাই তাকে ছোট বোনের মতো দেখে, কিন্তু সাথের জনকে ছাড় দিল না। মোহনা মেয়েটা আজ নতুন এক পরিবারে এসেছে। এটা তার যত নাম্বার বিয়েই হোক, তার জন্য নতুন সদস্য সে। তুমি তো তামিম ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলে, বিয়ের আগেও তামিম ভাইয়ের কাজিনদের সাথে পরিচিত ছিলে, তারপরও কিন্তু তুমি ওর মতোই ঘাবড়েছিলে বিয়ের দিন। মোহনা মুখ বাঁকালো। শারমিন নিজেই ইরামকে নিয়ে গেল আরাফের রুমের দিকে। সেখানে যেতে দরজার কাছে আরাফের থেকে ছোট কাজিন ভাইরা দরজা আটকে দাঁড়ালো। ভেতরে যেতে দেওয়ার শর্তে তাদের কিছু আছে শর্ত, সালামি দিতে হবে। ইরাম অস্বস্তিতে পড়ে গেল। সবাই তার কাছে সালামি চাইছে। ভাবিদের বাদ দিয়ে প্রীতিসহ এখানে 7 জন আছে, কিন্তু ইরাম সাথে করে মাত্র 5,000 এনেছে। ইরাম ইতস্তত করে 5,000 টাকাই ব্যাগ থেকে বের করে দিল। কাজিন ভাইগুলো রাজি হয়ে গেল। প্রীতি নারাজ। সে বলে, মাত্র 5,000? আমাদের তো 12 জন কম করে, সবার ভাগে 500 করেও তো পড়বে না। শারমিন পাশ থেকে প্রীতির কানে ফিস করে বলে, কি বলছে সব? 5,000 তো কম না, আর তুমি 12 জনের হিসাব করছো কেন? প্রীতি এর জবাব সবার সামনে উঁচু গলাতে দিল, কি তুমি ভাবি, আমরা 12 জনই তো। আমরা এখানে 9 জন দাঁড়িয়ে। তারপর তোমার স্বামী মানে আমার ভাই তামিম ভাই ও নিবিড় ভাইয়ের ওই বন্ধুটা নাবিল ভাই, তরি ভাবি ও নিবিড় ভাইয়ের খালাতো ভাইদের তো বাদই দিলাম, ওদের সহ গুনলে তো 16 জন হবে। আরাফের আর এক নাম নিবিড়। মোহনাও তাল মেলালো, হ্যাঁ 16 জনের হিসাব তো আমরা করি নাই, 12 জন অন্তত 500 করে তো পাবই, তাই না? এই ইরাম, তুমি আর 1000 টাকা দাও তো। ইরাম লজ্জায় পড়ে যায়। এখানেও যে ওরা রুমে ঢুকতে টাকা চাইবে তা সে একবারের জন্য ভাবেনি। তাও সাথে করে কিছু টাকা এনেছে। প্রথমবারও সে রুমে ঢুকতে 5,000ই দিয়েছিল, তখন সবাই তাতে রাজি হয়ে গিয়েছে। তবে এখানে হচ্ছে না। ইরাম মিনমিন করে বলল, আমি তো আর টাকা আনিনি। ওমা, তুমি জানো না যে বাসর ঘরে ঢোকার আগে হাজব্যান্ডের ভাই বোন কাজিনদের সালামি দিতে হয়? মোহনার এই প্রহসন সূচক খোঁচাতে সে নতমস্তকে লজ্জায় নিজের ঠোঁট কামড়ালো। তারপর মৃদু কণ্ঠে বলল, আমি আসলে ভাবিনি যে এখানেও। ইরাম নিজের কথা শেষ করতে পারল না। আরাফের কাজিন ভাইদের মধ্যে একজন বলে উঠল, সরি ভাবি, আমরাও আসলে সালামি চাইতাম না, কিন্তু প্রীতি আপু। প্রীতি নামটা বলতে প্রীতি তেতে উঠল। সাব্বির, কি সমস্যা তোর? তোর টাকা না লাগলে চলে যা, আমার নাম বলছিস কেন?
তোরা রাজি না হলে এখানে এসে দাঁড়াতি কেন? সাব্বির নামের ছেলেটা মাথা নিচু করে ফেলল। তখন সেখানে আরাব ও জুবাইর এলো। আরাব তার রুমের সামনে জটলা দেখে ও ইরামকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরাট কণ্ঠে শুধালো, কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের? সবাই একসাথে আরাফের দিকে তাকালো। সবার চোখে কিছুটা ভয়। প্রীতি মোহনাকে সিমটি দিয়ে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে না বলেছিলাম তামিম ভাইকে বলতে যেন নিবিড় ভাইকে ছাদে আরও কিছুক্ষণ আটকে রাখে? এখনই ছেড়ে দিল কেন? আরে বলেছিলাম তো। আর এখন বাজে সবে 9:15। নিবিড় যে এখনই চলে আসবে কে জানতো? আরাব এগিয়ে এসে সবার উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? আর ইরাম এখানে দাঁড়িয়ে আছে কেন? সাব্বির নামের ছেলেটা ভয়ে কুকড়ে গেছে। তার পাশ থেকে আরেকজন ক্যাবলা হেসে বলল, কিছু না ভাই, তোমরা যাও ভেতরে, এই বলে দরজা খুলে দিল। আরাব সবার হাবভাবে ইতিমধ্যে বুঝে গেছে এখানে কি হচ্ছিল। নিষেধ করেছিলাম না তোমাদেরকে? আমি আগেই সালামি দিয়েছিলাম না? তবে সরি ভাই, আমরা ভাবির সাথে একটু ফান করছিলাম না। তোমরা ভেতরে যাও। আরাব সবার দিকে বিরক্তির দৃষ্টি ফেলে ইরামের হাত ধরল। ইরাম তৎক্ষণাৎ তাকালো আরাফের দিকে। আরাব ওকে রুমের ভিতরে নিয়ে গেল। আপনি কেন বিয়েটা করেছেন আরাব? আরাব সবই পাঞ্জাবির বদলে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। তখনই ইরামের মুখ থেকে সর্বপ্রথম এই কথা শুনে কিঞ্চিত অবাক হলেও ফিসেল হেসে বলল, বিয়ের বয়স হয়েছে আর মনে হলো এখন বিয়েটা করে ফেলা দরকার, তাই করলাম। এই জবাবে সহজাত ইরাম বিরক্ত হলো। আমি এটা জিজ্ঞাসা করিনি আমাকে কেন বিয়ে করলেন, সেটা জিজ্ঞাসা করেছি। আরাব তোয়ালেটা লাগোয়া ছোট বারান্দায় মেলে দিল। ইরাম তার প্রশ্নের জবাবের অপেক্ষা করছে। আরাব বারান্দা থেকে ফিরে বিছানার এক কোণায় বসল। ইরামের হাত থেকে 2 পরিমাণ হাত দূরে দাঁড়ালো। অতঃপর বলল, আপনার মামা আপনার কথা বললেন, আমি রাজি হয়ে গেলাম। আমার মা বাবারও এতে আপত্তি নেই। বিরক্তির পারদ যেন ক্রমশ বাড়ছে ইরামের, যা তার চোখে মুখে ফুটে উঠেছে। আপনি অনেক অহেতুক কথা পেঁচান, তা জানেন না? আজ প্রথম জানলাম। তাহলে আজ থেকে মাথায় তা ঢুকিয়ে নিলাম। আপনি ক্লান্ত হয়তো, এই ভারী শাড়ি বদলে নিন। এই বলে আরাব উঠে ওয়ার্ড্রোবের ওপরে চার্জে রাখা ফোনটাতে চার্জ কতটুকু হয়েছে তা দেখে রেখে দিল। এরপর ঘুরে ইরামকে বলল, এখনও বসে আছেন? আপনি ফ্রেশ হতে গেলে আমি বিছানার ওপর থেকে ফুলগুলোর একটা ব্যবস্থা করতাম। ইরাম কপাল কুঁচকালো, অতঃপর উঠল। লাগেজের কাছে যেতে আরাব বলল, আলমারির ডান পাশেতে আপনার জন্য 3 পিস শাড়ি সব আছে, যেটা ভালো লাগে নিয়ে নিন। ইরাম যেন অবাক হয়। তারপর আলমারি খোলে। কাঠের আলমারির বাম পাশে আরবের শার্ট প্যান্ট কোট এসব হ্যাঙ্গারে রাখা, আরেক পাশে কয়েকটা শাড়ি হ্যাঙ্গারে রাখা, শাড়ির নিচে কয়েকটা 3 পিস রাখা। ইরাম শুধালো, আপনি এসবের ব্যবস্থা করেছেন? আমিও মা, এখানে কয়েকটা আছে, এরপর শপিংয়ে গেলে নিজের মন মতো কিনে নেবেন। ইরাম আলমারির পাল্লাটা লাগিয়ে আরাবের দিকে এগিয়ে এলো। শুধালো, সত্যি করে বলুন তো, আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আরাব ইরামের চোখের দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে হুট করে এক অদ্ভুত কথা বলল, আপনার চোখ দুটো খুব সুন্দর, হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। ইরাম চোখ বন্ধ করে হতাশ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, উত্তর দিবেন না? ঠিক আছে। ইরাম ঘুরে চলে যেতে নিয়েছিল। তখন আরাব বলল, আমি বিয়ে না করলে আপনি কি রাকিবকে বিয়ে করতেন? যত্রই থামে ইরাম চট করে ঘুরে আরাবের দিকে তাকায় প্রশ্ন ছুড়ে, এখানে তার কথা কেন আসলো না? রাকিব আজ সকালেও আমাকে মেসেজ করেছিল, বলেছিল আমি যদি আপনাকে বিয়ে না করি তবে নাকি আপনি তাকে বিয়ে করবেন। তাই কৌতূহল নিজেই জিজ্ঞাসা করলাম করতেন। ইরামের রাগ হচ্ছে। সে সরল অকপটে বলল, না, এভাবে রাকিবকে বলেননি। বলেছি। তাহলে সে বোধহয় আপনার প্রতি অপসেট, তাই না? কথাটা শুনে ইরামের মনের মধ্যে বিরক্তি ও রাগ দুটোরই একত্রে বিস্ফোরণ ঘটে। চোখের শ্বেতমণ্ডলের বর্ণ ক্রমশ রক্তিম হচ্ছে। নোনা জল যেন সেখানে টইটুম্বর। ইরাম আচমকা আরবের দিকে এগিয়ে আসে। আরব ইরামের চোখে চোখ রেখে এক পা পিছায়। ইরাম তা তোয়াক্কা না করে আরবের গেঞ্জি টেনে ধরে বলে, সে আমার প্রতি অফসেট নাকি না
তা আমি আপনার কাছে জানতে চাই না, কিন্তু আমার মন থেকে সে উঠে গেছে। দ্বিতীয়বার তার সাথে সম্পর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর যদি ইচ্ছা থাকতো তবে আমি আজ আপনার ঘরে দাঁড়িয়ে থাকতাম না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে রাখলে কিন্তু সুন্দর লাগে, তবে আমি এই সৌন্দর্য প্রিফার করব না। কথাটা বলে আরভ ফিসলে হাসল। ইরাম আরভের গেঞ্জি ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। আরভ মুস্কি হেসে বিছানার ওপর হার্ট শেপে ফুলের স্তূপ সরিয়ে ফেলল। বিছানার বর্ডারে ফুলের মালা লাগিয়েছে, সেসব খুলল না, সেভাবে রেখে দিল। এরপর ফোনটাকে চার্জ থেকে খুলে এনে হোয়াটসঅ্যাপে রাকিবের মেসেজের রিপ্লাই দিবে চিন্তা করে। যেখানে ইরামের সাথে আরভের ছবি, সেটাতে রিপ্লাই করলো। ছবিগুলো সুন্দর উঠেছে, যেই তুলুক তাকে আমার হয়ে একটা ধন্যবাদ জানাবেন। 3 বছর পর ছবির মেয়েটা আমার বউ। রিপ্লাইটা পাঠিয়ে দিয়ে আরব ফুস করে নিঃশ্বাস ছেড়ে গ্যালারিতে গিয়ে ছবিগুলো ভালো করে দেখছে। প্রতিটা ছবিতে তার সম্পূর্ণ মুখ বোঝা যায় না বলেই রাকিব ও ইরামের পরিবারের কেউ তাকে চিনতে পারেনি। ছবিগুলো দেখে আরব রুম থেকে বেরোলো। শাড়ি বদলে 3 পিস পরে ইরাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আরব রুমে নেই। দরজার বাহির দিয়ে লাগানো মনে হচ্ছে। ইরাম শাড়িটা মেলে দিল, তারপর নামাজ পড়তে যায় নামাজ খুঁজছে। তখনই দরজায় শব্দ হলো। আরব রুমে ঢুকেছে, 2 হাতে 2টো কফির মগ। ইরাম কফির মগ দেখে বলল, এখন কফি? হ্যাঁ। আপনি কি এখন ঘুমাবেন? নামাজ পড়বো, যায় নামাজ খুঁজছিলাম। আরব কফির মগ 2টো ডেস্কের ওপর রেখে ডেস্কের চেয়ারটা টেনে সেখানে রাখা যায় নামাজটা দেখিয়ে দিল। তারপর বলল, আমি মসজিদে নামাজ পড়ে নিয়েছিলাম, আপনি নামাজ পড়ে নিন, তারপর আমি কফি গরম করে আনবো। ইরাম মাথা নাড়ায়, তারপর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে। রাত তখন 10টার কিছু বেশি। বারান্দায় 2টো বিন ব্যাগে বসলো দুজন। বাইরে একটা ব্যাডমিন্টন কোর্ট, যেখানে ছেলেরা খেলছে। ইরাম তাকিয়ে আছে সেদিকে। আরব বলল, জুবায়ের সাব্বিররা খেলছে। ইরাম দৃষ্টি সরিয়ে কফির মগে চুমুক দিল। স্বাদ তার কাছে ঠিকই লেগেছে, তাই পরপর 2বার চুমুক দিল। আরব বলতে শুরু করল, আপনাকে শেষবার দেখেছিলাম 2.5 মাস আগে। আপনার বড় মামার সাথে একটা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন। আমি ও বাবা একটা কাজ শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে ভাবলাম বাসার জন্য খাবার কিনে নেই। মা কিছুটা অসুস্থ ছিলেন, তখন আপনাকে ও আপনার মামাকে দেখি। আপনাকে প্রায় 3 বছর পর দেখে চিনতে কিছুটা অসুবিধা হলেও চিনতে পারি। 3 বছর আগে যেমনটা দেখেছিলাম তেমনটা ছিলেন না। বাবাও আপনার মামাকে দেখে পুরনো পরিচয় খাতিরে চিনে এগিয়ে যান। আপনার মামা এগিয়ে আসেন। জানেনই তো, আমার ছোট খালার স্বামী আপনার মামার বন্ধু। আমিও বাবার সাথে এগিয়ে যাই। আপনি তখন কিছুটা দূরে উদাস হয়ে নিচের দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন। বাবা আমাকে আপনার মায়ের সাথে পরিচয় করান। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি আপনার কথা। তিনি বললেন, আপনার দ্বিতীয় বিয়ের জন্য পাত্র দেখছেন। সেই লোক আপনাকে এই রেস্টুরেন্টে আজ আসতে বলেছিলেন। কিছুক্ষণ আগেই লোকটা আপনাকে রিজেক্ট করে গেছেন আপনার চারিত্রিক সমস্যার কথা বলে। আপনার মামা আফসোস করে এও বললেন, আপনার ডিভোর্স হয়েছে একই কারণে। 3 বছর আগে একটা ট্যুরের ম্যানেজারকে টাকা খাইয়ে আপনার ফুফাতো বোন এই ছবিগুলো তুলিয়েছিল। এরপর এঙ্গেজমেন্ট ভাঙে। এরপর বছরখানেক পর যখন বিয়ে হলো, আপনার এক্স বয়ফ্রেন্ড তখন সব সত্য জানতে পেরে আপনার সাথে যোগাযোগ করতে থাকে এবং আপনার এক্স হাজব্যান্ডকে সেই ছবিগুলো ও তার সাথে পূর্বের সম্পর্কের কথা বলে। আপনার এক্স হাজব্যান্ডের অ্যাফেয়ারও ছিল। ডিভোর্সটা হয়ে যায় আপনার। আর এখন আপনার জন্য আনা সব বিয়ের সম্বন্ধগুলো ভাঙছে আপনার এক্স বয়ফ্রেন্ড। ইরাম শান্ত দৃষ্টিতে আরভের দিকে চেয়ে আছে। বারান্দার মৃদু ড্রিম লাইটের আলোয় আরভ তা দেখল। সে আরও বলতে লাগলো, এরপর আমি রেস্টুরেন্টের ভেতরে যাই। তারপর বোধহয় আপনার মামা আপনাকে আমার বাবার সাথে পরিচয় করিয়েছেন। ইরাম মনে করার চেষ্টা করে সেদিনের কথা তার তেমন মনে নেই। তার মামা কার সাথে পরিচয় করিয়েছিল সে খেয়ালই করেনি, শুধু সালাম দিয়েছিল। রেস্টুরেন্টের ভেতরে যা অপমান ও পুরনো ঘায়ে আঘাত পড়েছে তাতে এটা স্বাভাবিক। ইরাম মাথা নাড়ল। আরব বলল, বাসায় এসে বাবা আপনাকে নিয়ে খুব আফসোস করেন। এরপর আর কি? বাবা মাকে জানাই আমি আপনাকে বিয়ে করতে চাই।
আর আপনাকে আগে থেকে চিনি। হয়তো সেই ট্যুরের কোনো মিস ইনফরমেশনের কারণে আপনাকে এসব ফেস করতে হচ্ছে। ইরাম হুট করে প্রশ্ন করল, কারণবশত বিয়ে করেছেন আমাকে? ইরামের মুখ থেকে এই প্রশ্ন শুনে আরব হতবাক। করুণা? হ্যাঁ, করুণা। আমার কাছ থেকে আমার জীবনে ঘটে যাওয়া সব শুনলেন। আপনার মনে হলো আপনার কারণে কোনো ভুল বুঝাবুঝিতে আমার এই পরিণতি, তো বিয়ে করে করুণা দেখালেন। এই আলো আধারিত আরব এক দৃষ্টিতে ইরামের দিকে চেয়ে রইল। ইরাম তাচ্ছিল্য হাসল, অতঃপর কফিটুকু শেষ করে বলল, যদি কোনোদিন এই মহৎ কাজের জন্য পস্তান তবে বলে দিবেন আমি। কথা সম্পূর্ণ না করে ইরাম উঠে পড়ে। বারান্দা থেকে রুমের দিকে যেতে নিলে আরব ওর হাত ধরে প্রশ্ন করে, কি করবেন? ইরাম সে হাত ধরাটার দিকে চেয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, আপনাকে মুক্তি দিব। করুণা ব্যাপারটা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি, কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন, এই করুণা আমার ভাগ্যে লেখা। এই বলে ইরাম হাত ছাড়িয়ে রুমের ভেতরে যায়। আরব সেখানেই বসা বিড়বিড় করে বলে, আপনাকে পাবো না যেন নিজের অজান্তেই মনে জায়গা দিয়ে ফেলেছিলাম মিস রেইনবো। জানতাম না যে এভাবেও আপনি আমার ভাগ্যে আসবেন, আর আপনি বলেছেন করুণা। ইরাম বিছানার দেয়ালের পাশে শুয়ে মাঝে কোলবালিশ রেখে দিয়েছে। আরব কিছুক্ষণ পর রুমে এলো, বিছানার মাঝে কোলবালিশ দেখে হাসলো। ঘড়িতে এখন 11টা বাজে। আরব নিজের ফোনটা আবার চার্জ থেকে খুলে এনে বিছানার হেডবোর্ডের সাথে বালিশ দিয়ে হেলান দিয়ে বসলো। ওয়াইফাই অন করতে দেখলো রাকিবের নাম্বার থেকে মেসেজ এসেছে। রাকিব তাকে থ্রেট দিচ্ছে, সে ইরামকে ঠিক নিয়ে যাবে, কোনো কিছুতেই ইরামকে আটকে রাখতে পারবে না। আরব হাসলো, অতঃপর নাম্বার ব্লক করে দিল। পরদিন ফজরের নামাজ পড়ে ইরাম বারান্দায় চুপচাপ বসে আছে। একটু আগে আরব যে ঘুম থেকে উঠেছে তা সে আওয়াজ পেয়েছে। এতক্ষণ বোধ হয় নামাজ পড়াও শেষ। ভোরের সূর্য পূর্ব দিগন্তে কমলা আভা ছড়িয়ে উঠেছে। পাশের গাছগুলোতে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। হাইওয়ে থেকে বাস ট্রাক চলাচলের শব্দ আসছে। এভাবে অলস বসে থাকতে কিছুক্ষণ ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। তখন আর বারান্দায় এলো, বিনব্যাগে ইরামের পাশে বসে শুধালো, চা বানাতে পারেন? ইরাম তাকালো আরভের দিকে। আরভ আবারও একই প্রশ্ন করলো। ইরাম হ্যাঁ বোধক জবাব দিয়ে আরভ বলল, তাহলে 2 কাপ দুধ চা বানিয়ে আনুন, গাঢ় করে। ইরাম ভুরু কুঁচকে বলল, এখন নয়তো কখন? ইরাম সেভাবে তাকিয়ে রইল আরভের দিকে। আরভ সেই তাকানোর মাঝে মন বুঝে বলল, এত সকালে মা বাবা ছাড়া আর কেউ ওঠেনি? আর চাচা ফুপা মামারা তো রাতেই চলে গেছে। কাজিন ভাইয়েরা সব ছাদে, আর 2 ভাবি ও প্রীতি বড় ভাইয়ার রুমে থাকছে। ভাই ভাবি তো দেশে নেই, রুমটা ফাঁকা। তাই আপনি বরং 4 কাপ চা করুন। আমাদের 3 জনের চায়ে সুগার ফ্রি দিবেন। আপনিও যদি চিনি অ্যাভয়েড করেন তবে আপনারটাতেও। ইরাম অবাক হয়ে তাকিয়ে আছে। আর ওর মাঝে ওঠার লক্ষণ না দেখে নিজে ইরামের হাত ধরে টেনে তুলল, তারপর রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘরের কোথায় গুঁড়ো দুধ, লিকুইড দুধ, চা পাতা, সুগার ফ্রি সব বের করে সামনে এনে দিল। বলল, নিন এবার চা বানান। ইরাম বোকার মতো চেয়ে আছে। বিয়ের পর দিনই নতুন বউ শাশুড়ির অনুপস্থিতিতে শাশুড়ির রান্নাঘরে চা বানাচ্ছে। বিষয়টা তার কাছে কেমন যেন লাগছে। এতে আবার কোনো ঝামেলা হবে কিনা সেই ভয়ে মনের মধ্যে খসখস করছে। কি হলো, শুরু করেন? হ্যাঁ। ইরাম গ্যাস জ্বালালো। তারপর আরব একটা মিডিয়াম সাইজের সসপ্যান বের করে দিল। ইরাম তাতে 2.5 কাপ লিকুইড মিল্ক নিল। তারপর 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে তাতে আরও 2 কাপ পানি যোগ করল। অতঃপর চুলে বসিয়ে দিয়ে 1 মিনিট অপেক্ষা করে তাতে 4 চা চামচের একটু বেশি চা পাতা দিল। রান্নাঘরের টুকটাক শব্দ পেয়ে আনিসা বেগম রান্নাঘরে এলেন। আরব ও ইরামকে রান্নাঘরে দেখে তিনি শুধালেন, কি করছো তোমরা? ইরাম হকচকিয়ে উঠল। ওর ওই কাণ্ডে সসপ্যান একটু নড়বড় করলো। আরব তা ঠিক করে নেয়। আরব জবাব দেয়, চা বানাচ্ছি মা, তোমারও বাবার জন্য, তোমাদের রুমে দিয়ে আসবো। আনিসা বেগম হাসলেন, তারপর বললেন, এই সকাল সকাল চা না হলে হয় না তোর? মেয়েটাকে নিশ্চয়ই জোর করে চা বানাতে নিয়ে এসেছিস। আরব মাথা চুলকে হাসলো। তন্মধ্যে চা উঠলে ইরাম তাড়াহুড়োর মাঝে গ্যাস বন্ধ করে দেয়। আরব তা দেখে বলল, আরেকটু জাল হবে তো? ইরাম অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ, আসলে হাতের কাছে নসনিটা
আর চামচটা যে কই রাখলাম। আনিসা বেগম এগিয়ে এলেন, আর একটা চামচ ইরামের হাতে দিলেন আর বলল, চামচ তো আপনি চায়ের পাতিলেই রেখেছেন, সেটার সাথেই চা হচ্ছে। ইরামের লজ্জা লাগলো। সে আবার গ্যাস চালিয়ে চা আর কিছুক্ষণ জাল করে তাতে 4টা সুগার ফ্রি দিয়ে কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে নিল। তখন কলিং বেল বাজলো। আরব গেল দরজা খুলতে। আনিসা বেগম বললেন, তোমার বাবা শ্বশুর এসেছেন, সকালে মসজিদে ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেন। ইরাম চা থেকে 4টা কাপে ঢাললো। শাশুড়িও আরবকে চা দিয়ে শ্বশুরের জন্য নিয়ে যেতে ইতস্তত করছে। চা দেখে আনিসা বেগম বললেন, তুমি নিয়ে যাও, তোমাকে চা নিয়ে যেতে দেখলে উনি খুশি হবেন। তরি থাকতে তো তরি তোমার বাবাকে সকালে বিকালে চা বানিয়ে দিত। আরব হয়েছে তেমনটাই, সকাল বিকাল তার চা লাগে, আর রাতে যে কোনো সময় কফি। বিকেলে যদিও আরব ইউনিভার্সিটিতে এই চায়ের পর্ব সেরে আসে, কিন্তু তোমার বাবা তো রিটায়ার্ড করেছেন, তাই বিকেলের চায়ের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এই 33 বছর ধরে সকাল বিকাল চা বানাতে আর মন চায় না। মাঝে 1 বছর তরিয়ের দায়িত্বে ছিল, এখন তুমি নাও। ইরা মৃদু হাসল, তারপর চায়ের কাপ নিয়ে গেল শ্বশুরের কাছে। আরবের বাবা মাহমুদ হোসেন বারান্দায় বসেছেন, এখন তার চা পানের সময়। দরজা খোলার সময় আরব তাকে চুপি চুপি বলেছে আজকের চা ইরাম বানাচ্ছে। তিনি অপেক্ষা করছেন সেই চায়ের। ইরাম ইতস্তত করে সালাম দিল শ্বশুরকে, তারপর সামনে চা ও নোনতা বিস্কুট রাখল। ছোট টি টেবিলে এগুলো রেখে চলে আসতে নিলে মাহমুদ সাহেব ইরামকে থামান, কিছুটা গম্ভীর স্বরে বলেন, দাঁড়াও, চা কেমন হয়েছে রিভিউ তো নিয়ে যাও। ইরাম যেন ঘাবড়ে গেল। তার পেছনে আনিসা বেগম ও আরব এসে দাঁড়িয়েছে। আরবের হাতে ইরামের চায়ের কাপটাও। ইরামকে ইশারায় চায়ের কাপ নিতে বলল। ইরাম চোখ পাকিয়ে তাকালো আরবের দিকে। সেদিকে টেনশনে আছে, আর এই লোক তাকে চায়ের কাপ ধরতে বলছে। মাহমুদ সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে চুপ করে আসছেন। ইরাম এই খানিক সময় যেন ঘেমে উঠেছে, কৌতূহল ও ভয়ে একাকার সে। অতঃপর মাহমুদ সাহেব মৃদু হেসে বললেন, দারুণ চা বানিয়েছে তো, এর জন্য তোমাকে তো কিছু বকশিস দিতে হয়। ইরামের মন থেকে যেন ভয়টা চলে গেল। সে বলল, না বাবা, তার প্রয়োজন নেই, আপনি খুশি হয়েছেন এটাই আমার কাছে বকশিস। তা বললে হয় নাকি? এই নিবিড় ওয়ার্ড্রোবের ওপর আমার মানিব্যাগটা নিয়ে আয় তো। আরব মানিব্যাগটা এনে তার বাবার হাতে দিল। মাহমুদ সাহেব মানিব্যাগ থেকে নতুন 2টা 1000 টাকার নোট বের করে ইরামের কাছে ডেকে ওর হাতে দিল। ইরাম অস্বস্তিতে কি করবে না ভেবে হাতে পায়ে নিলে মাহমুদ সাহেব বাধা দিলেন। ইরামের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। বেলা 9:30 বাজতেই নাস্তার জন্য সবাই জড়ো হয়েছে। কেউ ডাইনিং টেবিলে, কেউ সোফায় বসেছে। মেনুতে ধোয়া ওঠা গরম গরম কয়েক ধরনের সবজি দিয়ে মাখা খিচুড়ি, সাথে ডিম ভাজা ও কাবাব। যে যার মতো আয়েশ করে বসেছে ও খোশ গল্প করছে। ইরাম একবার রান্নাঘরে এসেছিল। আনিসা বেগম তাকে কোনো কাজে হাত লাগাতে দেননি, তাই সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে প্রীতি ও মেহমানদের ঘর থেকে বের হতে দেখে রুমে চলে গেছে। ঘণ্টাখানেক হলো আর সে রুম থেকে বের হয়নি। আনিসা বেগম শারমিনকে দিয়ে ইরামের খাবারটা তার ঘরে দিয়ে আসতে বললেন। শারমিন নিয়ে যাচ্ছিল, তখন আরব সোফা থেকে উঠে আসেন। শারমিনের হাত থেকে প্লেটটা নিয়ে বলে, ভাবি আপনি বাকিদেরটা দেখুন, আমি ইরামের জন্য নিয়ে যাচ্ছি। আরব প্লেট নিয়ে যাচ্ছিল, তখন শারমিন তাকে ডাকে, দাঁড়াও ভাই, তোমারটাও একসাথে নিয়ে যাও, ইরামের সাথেই রুমে বসে খেয়ে নাও। আরব দাঁড়ালে শারমিন আরেকটা প্লেটে আরবের খাবার বেড়ে নিয়ে আসে। তারপর আরব দুজনের খাবার নিয়ে নিজের রুমে যায়। এদিকে ডাইনিং টেবিলে বসে প্রীতি ও মোহনা দেখে বিষয়টা। প্রীতি উঠতে নিলে মোহনা বাধা দেয়, ফিস করে বলে, যেও না এখন, আর বিষয়টা ভালো চোখে নিবে না, আর ফুপু আছেন এখন। প্রীতি মুখ বাঁকিয়ে কণ্ঠ খাদে নেমে বলে, বুঝি না বড় মামি ওই মেয়ের প্রতি এত আহ্লাদ কেন দেখাচ্ছে? আমার ভাবিটাও সেই সাথে তাল মেলাচ্ছে, আজব লাগে আমার। মোহনা তাচ্ছিল্য করে বলে, করতে দাও, কদিনই বা করবে। ওই মেয়ের প্রথম বিয়ে কেন ভেঙেছিল সেই কারণ সবার সামনে বললে এই বিয়েও টিকবে না। বিয়ের আগের দিন পর্যন্ত তামিম আরবকে বুঝালো, কিন্তু সে বুঝতে চায় না, উল্টো বলে ইরামকে নাকি মিথ্যে দিয়ে ফাঁসানো হয়েছে। ইরামের এক্স হাজব্যান্ড তামিমের কলিগ। তামিম তো ইরামের প্রথম বিয়েতেও গিয়েছিল। এক্স বয়ফ্রেন্ড নাকি কাজিন,
যেন তার সাথে ইরামের বিয়ের পরেও সম্পর্ক ছিল, আর তাকেও ইরাম আরেকটা ছেলের জন্য চিট করেছিল। এসব বলার পরও আরব বিশ্বাস করবে না, সে এই মেয়েকেই বিয়ে করবে। তামিমকে সরাসরি বলে দিয়েছে এসব নিয়ে কোনো ঝামেলা করলে সে তামিমের সাথে কোনো সম্পর্ক রাখবে না। মানে কি বলবো? তাই আমিও তামিমকে বলেছি বিয়ের পরে বুঝবে, কিছু বলার দরকার নেই, সাবধান করার ছিল করেছে। ওর এক্স হাজব্যান্ডের সাথে কাল কথা বললাম, সে 1 মাস হলো তার বান্ধবীকে বিয়ে করেছে। তাকে জানালাম, ওর কথা বললাম প্রমাণগুলো দিতে, সে পাত্তাই দিল না। এখন নাকি তারা কক্সবাজার বেড়াতে গেছে, সময় পেলে খুঁজে তারপর দিবে। তখন আমি বড় মামা মামিকে দেখাবো, ওনারাই পরে ঘাড় ধরে বের করবে। প্রীতি ও মোহনার কথোপকথনের সময় ওদেরই পাশের ফাঁকা ছেড়ে সাব্বির বসে। সে মাত্র ছাদ থেকে নেমে এসেছে। সে শেষের কিছু কথা শুনে শোধায়, মামা মামি কাকে ঘাড় ধরে বের করবে আপু? সাব্বিরের মুখে এই কথা শুনে প্রীতি ও মোহনা ভরকে যায়। তুই আমাদের কথা শুনছিলি? প্রীতিকে রেগে যেতে দেখে সাব্বির থতমত খেয়ে যায়। না না, আমি বললাম। এমনি কি? হ্যাঁ, তুই যদি লুকিয়ে আমাদের কথা না শুনিস তবে কি জিজ্ঞাসা করতি? আমি সত্যি শুনিনি আপু, তাহলে জিজ্ঞাসা করলি কেন? প্রীতি সাব্বিরের উপর রাগ ঝাড়ছে, মোহনা ওদেরকে থামাতে চাইছে। এদিকে বাকিরাও হঠাৎ প্রীতির রাগের কারণ জানতে উৎসুক হয়ে তাকিয়ে আছে। তামিম তো এসে সাব্বিরের কান টেনে বলল, কেন প্রীতিকে রাগাস বলতো? সাব্বির নিজের কান ছাড়ানোর চেষ্টা করছে। ভাইয়া ছাড়ো, আমি কিছুই করিনি, সত্যি। তাহলে প্রীতি কি মিথ্যে বলতেছে? সাব্বির তার সাথে হঠাৎ এই বহুমুখী দোষারোপে হতবাক। সে তৎক্ষণাৎ প্রীতির কাছে মাফ চেয়ে সেখান থেকে উঠে যায়। ওর পিছনে ওর সমবয়সী আরভের চাচাতো ভাই তানজিদও গেল। দুজনে একই বিশ্ববিদ্যালয়ে এবার অ্যাডমিশন নিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু দুজনের সাবজেক্ট আলাদা আলাদা হলেও সিট পাওয়ার আগ পর্যন্ত দুজনে আরভের এই কোয়ার্টারেই থাকছে। শারমিন টেবিলে সাব্বির ও তানজিদের জন্য খাবার এনে দেখে ওরা উঠে গেছে। দরজা খুলে বাইরের দিকে যাচ্ছে। শারমিন ডাকে, ওদের কি ব্যাপার, তোমরা এখন কোথায় যাচ্ছ? সাব্বির সেই ডাকে তোয়াক্কা করলো না। তানজিদ থেমে বলল, ছাদে যেই ভাবি। তাহলে দুজনের খাবার নিয়ে যাও। শারমিন 2টো প্লেট তানজিদের হাতে দিল। তানজিদ চলে যেতে প্রীতি তামিমকে বলে, দেখলে ভাইয়া, তোমার ভাইকে কিছু বলা যায় না, জাবিতে চান্স পেয়ে সে এখন হাই উঠতেছে, তুমি ওর কথা গায়ে লাগিও না, জানোই তো ও এমন। তামিম চলে যায় সোফায়, যেখানে বসে খাচ্ছিল। মোহনা ও প্রীতি একে অপরের দিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ইরাম বারান্দায় বসে তার মা আর ভাবির সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন আরভ তার পাশে বসে খাবারের প্লেট 2টো সামনে ছোট কাঠের টেবিলে রাখে। তারপর শাশুড়ি ও ভাবিকে সালাম দেয়। ভিডিও কলে থেকে ইয়াসমিন বেগম সালামের জবাব দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেন। তারপর উঠে যান। আরভ ইরামকে বলে, খিচুড়ি গরম থাকতে খেয়ে নিন, ঠান্ডা হলে তেমন স্বাদ নাও লাগতে পারে। ফারিন, নীলা, মিহু, এলি ইরামের প্রতি আরভের কেয়ার দেখে মিটিমিটি হেসে পরে কথা হবে বলে কল কাটে। ইরাম বলে, এখানে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? কে কি ভাববে তা আপনার দেখার দরকার নেই, খেয়ে নিন। ওখানে বসার জায়গা পাবেন না, আর পেলেও শান্তিতে খেতে পারবেন না। ইরাম মিহি হাসলো, প্লেটটা হাতে নিয়ে বলল, আপনিও কি ওখানে শান্তিতে খেতে পারতেন না? আরভ ততক্ষণে খাওয়া শুরু করেছে। ইরামের এই প্রশ্ন যেন সে শুনেও শোনেনি। তানজিদ ছাদে গিয়ে দেখে সাব্বির চুপচাপ বসে আছে, ছেলেটা খুব শান্ত। তানজিদ ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলে, খেয়ে নে, খিদে নেই। আরে খাবারের সাথে রাগ দেখে কি হবে? আর প্রীতি আপুর কথা ধরার কি আছে? ভাইদের আহ্লাদে সে সবার মাথায় চড়ে নাচতে, আমি তো তার সাথে কথা বাড়াই না। সাব্বির মন খারাপ করে বলে, আমি শুধু জিজ্ঞাসা করেছি, এতে এত রেগে যাওয়ার কি আছে? তার রেগে যাওয়া দেখে মনে হচ্ছে তার কোনো গোপন কথা জেনে ফেলেছি। তানজিদ জানে না সাব্বির কি জিজ্ঞাসা করেছিল। সে শুধায়, কি জিজ্ঞাসা করেছিলি? কি জানি, কি যেন প্রমাণ, আর কক্সবাজার কে যেন গেছে, মামা মামি নাকি তা দেখলে ঘাড় ধরে বের করে দিবে। কার কথা বললো জানি না, এটাই জিজ্ঞাসা করেছি। তানজিদ সন্দিহান হয়ে বলল, আমাদের কথা বলেছে? আমরা আবার কি করেছি? নাকি নতুন ভাবির কথা? নতুন ভাবির সাথে তো প্রীতি আপু শুরু থেকে রেগে আছে। আমার কি মনে হয় জানিস, প্রীতি আপু নিবিড় ভাইকে পছন্দ করে। আমারও তাই মনে হয়।
নিবিড় ভাইয়ের দিকে প্রীতি আপু একটু অন্যরকম করে তাকায়। বাকি ভাইদের সাথে তেমন না। এখন আমি যদি ভুলে এটা বলে ফেলি তবে আমাকে আর আস্ত রাখবে না। তোর বলারও দরকার নেই, নিবিড় ভাইয়ের এখন বউ এসেছে। প্রীতি আপুকে যদি তিনি ওই নজরে দেখত তবে তাকে বিয়ে করত। তাই ওসব নিয়ে কারোর সাথে আলোচনা করে ঝামেলা বাড়ানোর দরকার নেই। সাব্বিরও এতে সম্মত পোষণ করে। বিকেলে ইরাম সবার জন্য চা বানাচ্ছে আর শারমিন তার পাশে পাকোড়া ভাজছে। দুজনে গল্প করতে করতে রান্না করছে। ইরাম আর শ্বশুর শাশুড়িকে তাদের ঘরে চা নাস্তা দিয়ে শারমিনের সাথে ট্রেতে করে সবার জন্য ছাদের চা নাস্তা নিয়ে যাচ্ছে। একবারে সব নিতে পারেনি, আবার এসে নিতে হবে। তাছাড়া সে পরেছে শাড়ি পরে হাতে অত কিছু নিয়ে ওঠাও সম্ভব না। ছাদে সবাই ট্রুথ ডেয়ার খেলছে একসাথে। ইরামকে ট্রে হাতে ছাদের দিকে আসতে দেখে আরব সাব্বিরকে ইশারা করে ওদেরকে গিয়ে হেল্প করতে। সাব্বির ও তানজিদ উঠে যায়। এদিকে প্রীতি হুট করে আরভের দিকে চেপে বসে। আরভ ইরামের দিকে তাকিয়েছিল। ইরাম তানজিদের হাতে চায়ের ট্রে দিয়ে সাব্বিরকে বলেছে নিচে আরও একটা ট্রেতে চায়ের কাপে চা ঢেলে রেখে এসেছে, যেন নিয়ে আসে। অতঃপর আরভের দিকে তাকালেই তার সাথে গা লাগিয়ে প্রীতিকে বসে থাকতে দেখে চোখ সরিয়ে নেয়। আরব তৎক্ষণাৎ বুঝতে পেরে উঠে দাঁড়ায়, এগিয়েছে ইরামের দিকে। প্রীতি অসন্তোষ কণ্ঠে বলে, কি হলো নিবিড় ভাই? সাব্বির ও তানজিদ তো গেলই সাহায্য করতে। নিবিড় কোনো জবাব তো দূর, প্রতিক্রিয়া দেখালো না। সে ইরামের কাছ থেকে ইরামের হাত ধরে আরেক জায়গায় গিয়ে বসে। তা দেখে প্রীতি চোখ মুখ শক্ত করে আবারও আগের স্থানে মোহনার দিকে চেপে আসে। বলেছিলাম না এই মেয়ের জন্য নিবিড় একদম পাগল। মোহনার কথা শুনে প্রীতি রাগ ও ক্ষোভ নিয়ে ইরামের দিকে তাকালো। তখনই ইরামের সাথে তার চোখাচোখি হয়। ইরাম আবারও দৃষ্টি সরিয়ে নেয়। ইরাম ভাবছে, এই প্রীতি মেয়েটা কি মিস্টার আরকে পছন্দ করে? আমার প্রতি এত কি তার রাগ? আর পছন্দ করলে সে সেটা আরফকে না বলে আমার প্রতি এই আচরণই বা কেন করছে? আর আরভের কিছু কাজিন ভাই চায়ের খুব প্রশংসা করে, সাথে শারমিনের বানানো পাকোড়ারও। প্রীতি এই প্রশংসা শুনে চায়ের কাপ উঠিয়ে নেয়, ইরামের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চায়ের কাপে চুমুক দেয়। অতঃপর মুখ থেকে চা ফেলে দেয়, বলে, এটা কি চাচ্ছি? চিনি দিয়ে যেন শরবত বানিয়ে ফেলেছে। সবে অবাক চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। ইরাম ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। মোহনা প্রীতির সাথে তাল মেলাতে যাবে, তখন তামিম ওর হাত শক্ত করে ধরে ইশারা করে কোনো সিন ক্রিয়েট না করাতে। প্রীতির বড় ভাই প্রান্ত সবার মুখের অবস্থা দেখে প্রীতিকে ধমকে ওঠেন, প্রীতি এসব কি? চাটা তো ভালোই হয়েছে। বড় ভাইয়ের হঠাৎ ধমকানোর জবাবে প্রীতি কিছুটা দমে যায়। গতকাল বরযাত্রীর সাথে প্রান্ত যায়নি। প্রান্তর অফিসে গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম যেতে হয়েছিল আর্জেন্ট। সকালেই ফিরে সরাসরি এখানে এসেছে। ভাইয়া অতিরিক্ত মিষ্টি চা আর ঠান্ডা। তুই যদি এত দেরি করে চা খাস তবে ঠান্ডা হবেই। তাছাড়া তুই তো চা একদমই গরমও খাস না, চাতে চিনি তো দিবেই। আমাদের মধ্যে এখানে কে চিনি খায় না বা খায় সেটা তো ইরাম জানে না। প্রান্তর জবাব প্রীতিকে নিজের মার পাশে পেঁচিয়ে ছাড়ছে। শারমিনা বলে, ইরাম চাতে চিনি দেয়নি, ও তো জানে না যে কে চিনি খায় আর কে খায় না, তাই সুগার ফ্রি দিয়েছে। একসাথে এতজনেরটা বানিয়েছে আর বানানোর সময় সুগার ফ্রি দিয়ে দিয়েছে, তাই পরিমাপটা এদিক সেদিক হয়েছে আর কি, কিন্তু চাটা কিন্তু দারুণ হয়েছে। শেষোক্ত কথা বলতে বলতে শারমিন ইরামের দিকে মিষ্টি হেসে তাকায়। ইরাম বিপরীতে জোরপূর্বক হাসার চেষ্টা করে। তখন আরব বলে ওঠে, প্রীতি, তোর বেশি করে চিনি বা মধু খাওয়া উচিত। তোর কথাবার্তা দিনকে দিন খুব বেশি তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। আরবের কথাটা প্রীতির গায়ে কাঁটার মতো লাগে। সে চায় পূর্ণ কাপটা ঠেলা দিয়ে ফেলে দিয়ে হনহন করে ছাদের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তখন তানজিদের বড় ভাই তাশরিফ, যে কি না আরভের সমবয়সী, সে বলে ওঠে, আরব, কি দরকার ছিল মেয়েটাকে এসব বলার? ও হয়তো না বুঝে বলে ফেলেছে। প্রান্ত ভাই তো বকলই ওকে। আরব এর বিপরীতে জবাব দেয়, প্রান্ত ভাই শুধু এখনের ঘটনাটার জন্য বলেছে, কিন্তু আমি কাল থেকে প্রীতির আচরণ লক্ষ্য করছি। তুইও নিশ্চয়ই লক্ষ্য করেছিস, হয়তো তা দেখেও না দেখার মতো করে দিয়েছিস। কিন্তু ও যা করছে তার আমার বউয়ের সাথে করছে, অ্যান্ড উইথ
উইদাউট এনি ভ্যালিড রিজনে করছে। এখানে এসেছে আমার বিয়ে উপলক্ষে, এসে আমার বউকে কথায় কথায় পিঞ্চ করা, ইনসাল্ট করাটা ওর বিনোদনের মতো হয়ে গেছে। কথাগুলো বলার সময় আরব ইরামের হাত শক্ত করে ধরে রেখেছে। ইরাম এক দৃষ্টিতে আরবের দিকে তাকিয়ে আছে। আরব যে তাকে অপমান করার বিপরীতে জবাব দিবে তা সে ভাবেনি। অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। বাকিরা কেউ আরবের কথার পিঠে কিছু বলে না, চুপচাপ পাকোড়া খাচ্ছে। আরব একটা পাকোড়া নিজে ইরামের মুখে তুলে দেয়। ইরাম তখন একইভাবে তার দিকে চেয়ে আছে। বিকেলে নরম সোনালি রোদ্দুর খোঁপা থেকে ছুটে আসা ছোট চুলগুলোতে ঝলমল করছে। আরব হালকা হাসলো, ইরামের দিকে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, শাড়ির সাথে খোঁপাতে আপনাকে মানিয়েছে। ইরাম বিপরীতে কিছু বলল না, মিহি হেসে প্লেট থেকে একটা পাকোড়া তুলে আরবের মুখের কাছে ধরল। আরব সানন্দে তা গ্রহণ করল। সন্ধ্যায় নামাজ পড়ে ইরাম ফোন হাতে নিল। আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। ইরাম মেসেজ খুলল, তাতে লেখা, ইরু পাখি, তুই ওই ছেলেকেই বিয়ে করলি? তাহলে কি সত্যি ওই ট্যুরের ছেলেটার সাথে তোর সম্পর্ক তৈরি হয়েছিল? পরপর আরও লেখা, এর জন্যই আমাকে ফিরিয়ে দিলি বারবার, কি দোষ ছিল আমার? আমাকে একবার মাফ করা যায় না? আমি তো মাফ চাইছি। মেসেজগুলো পড়ে ইরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ফোনটা বন্ধ করে বিছানার হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে চোখ বুজল। ডিভোর্সের আগের শেষ 2 মাস তাকে অনেক বাজে কথায় শুনতে হয়েছে। এমনকি তার গায়েও হাত তুলেছিল তার প্রাক্তন স্বামী। সে রাকিবকে ফোন করে কত অনুরোধ করেছে তাকে রেহাই দিতে আর তাকে ছোট না করতে, কিন্তু রাকিব সেসবকে তোয়াক্কা করেনি। প্রাক্তন স্বামীর মামা চাচাদেরকেও এই বিষয়ে টেনেছে। ওনারা নিজেদের ছেলের দোষকে অগ্রাহ্য করে ছেলের বউয়ের দিকেই আঙুল তুলেছে। ওই তিক্ত সময়গুলো ভাবলে এখনও তার চোখে নোনা জল ভিড়ে। মানসিক যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে একবার তো আত্মহত্যার পথও বেছে নিয়েছিল, কিন্তু সাহস হয়নি। আবার তার প্রাক্তন শাশুড়ি দেখে ফেলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে চোখ মেলে তাকায়, আর এসেছে। সে এসে শুধায়, ফুচকা খেতে যাবেন? ইরাম অবাক হলো, বলল, এখন? ছাদে বারবিকিউ করবে, সবাই সেখানে আনন্দ করবে, আপনি তো সেখানে যাবেন বলে মনে হয় না, তাই জিজ্ঞাসা করলাম। সবাই ছাদে থাকবে, আমরা দুজন বাইরে গেলে সবাই কি ভাববে? যা ভাবার ভাবুক, আপনি যাবেন কিনা বলুন। ইরাম ইতস্তত করছে দেখে আরব বুঝে নিল ইরামের কিছুটা হলেও সম্মতি আছে। সে বলল, রেডি হয়ে নিন, আলমারিতে হালকা গোলাপি 3 পিসটা পড়তে পারেন, অন্যগুলো পড়তে পারেন, যেটা আপনার ভালো লাগে। এই বলে আরব রুম থেকে আবার বেরিয়ে গেল। আলমারি খুলে ইরাম গোলাপি 3 পিসটা নিল। হালকা গোলাপি 3 পিসের মধ্যে গাঢ় গোলাপি সুতার কাজ। ইরাম মুচকি হাসলো, অতঃপর রেডি হতে চলল। আয়নার সামনে চিরুনি হাতে আয়নার সামনে দাঁড়িয়ে ইরাম চুল কি করবে বুঝে উঠতে পারবে না। বহুদিন সে বাইরে ঘুরতে বের হয় না, প্রায় মিনিট 5 যাবত সে চুপচাপ আয়নার দিকে তাকিয়ে আছে। তখন আরব ইরামের খোঁজ করতে রুমে আসলো। ইরাম, আপনার হয়েছে? বলতে বলতে রুমে এসে দেখে ইরাম আয়নার সামনে দাঁড়িয়ে। কি হলো? ইরাম ইতস্তত করে বলল, চুলে বেনি করব। আরব এই কথার মানে বোঝার জন্য ভুরুকুটি করে তাকালো। ইরাম সাথে সাথে আবার বলল, তাহলে খোপা? এবার আরব বুঝলো ইরাম তার কাছ থেকে জানতে চাইছে, আপনি ডিসাইড করতে পারছেন না নাকি আমার পছন্দ জিজ্ঞেস করছেন? ইরাম নীরব রইল। আরব কয়েক সেকেন্ড ভেবে বলল, দিনের বেলা হলে বলতাম খোলা চুল রাখতে, কিন্তু রাতের বেলা তাই বলছি ঢিলে করে বেনি করেন। বান্দরবানে ওই জলপাই রঙের 3 পিসটার সাথে যেমন করে চুল বেঁধেছিলেন তেমন করে মানাবে আপনাকে। ইরাম কিয়ৎক্ষণ অবাক চোখে আরবকে দেখছে। ছেলেটা এত মনে রেখেছে, কিন্তু কেন? তার তো নিজের এত নিখুঁত মনে নেই। আরব তাড়া দিল, জলদি করুন, এখন 7টা বাজে, আমরা 9টার আগে বাসায় ফিরব। ইরাম সম্মতি দিয়ে চুল বাঁধতে শুরু করলো। আরব ও ইরাম স্মৃতিসৌধের দিকে রিক্সা করে যাচ্ছে। আরব একবার চেয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যাবে, সেখানে এই সময় বেশ জমজমাট হয়, কিন্তু পরক্ষণে নিজের শিক্ষক পরিচয়টা মনে পড়তেই সেই ইচ্ছা বাদ দিতে হলো। হুড নামানো রিক্সায় দুজন পাশাপাশি বসায়, কিন্তু কারোর গায়ের সাথে কারো শরীর সামান্যতম স্পর্শ করছে না। দিনের বেলা হলে যে কেউ বলে ফেলবে এক রিক্সায় দুজন অচেনা মানুষ বসেছে, বলবেই না এরা স্বামী স্ত্রী। রিক্সার গতি ও মৃদুমন্দ শীতল হাওয়ায় ইরামের খানিকটা শীত শীত লাগছে।
সে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে বসলো। আরব লক্ষ্য করলো আপনার শীত করছে। ইরাম অস্বীকার করে, কই না তো। আরব রিকশার হুডটা তুলে দিল, যার দরুন ইরাম আরবের কাছাকাছি চলে এসেছে। চমকা ইরাম। আরব বলে, হুড তোলা থাকলে বাতাসটা কম লাগবে। ইরাম অপ্রস্তুত শুধু মাথা নাড়ল। সামনে থেকে রিকশাওয়ালা বলল, ভাবি মনে হয় শরম পাইতেছে। ইরাম থতমত দৃষ্টিতে রিকশাওয়ালার দিকে তাকালো। আরব এর বিপরীতে হেসে জবাব দিল, নতুন বউ তো, তাই লজ্জা পাচ্ছে। রিকশাওয়ালা যেন কথার খোরাক পেল, বললেন, তাই বলেন। তা বিয়ের কতদিন হইল ভাইজান? একদিন। একদিন? কাইল আপনাকে বিয়ে হয়েছে? হ্যাঁ। প্রেমের বিয়ে না, পারিবারিকভাবে। ভাবি অনেক ভাগ্যবতী, বিয়ের পরদিনই ভাইজান বউরি নিয়ে ঘুরতে বের হয়েছে। নাইলে বাড়ি ভর্তি মানুষের সামনে নতুন বউ তো একেবারে চুপ করিয়া থাকে। আরব এর কোনো জবাব না দিয়ে ইরামের দিকে তাকালো। ইরাম মাথা নিচু করে রেখেছে। আরব হালকা হাসলো। স্মৃতিসৌধের কাছে রাস্তায় বসার ফুচকা অন্যান্য স্ট্রিট ফুডের দোকানগুলোর সামনে থামলো ওরা। একটা ফুচকার দোকানের কাছে গিয়ে ফুচকা অর্ডার দিল। আরবকে 1 প্লেট অর্ডার করতে দেখে ইরাম বলল, আপনি খাবেন না? না। ইরাম আর কিছু বলল না। কিছুক্ষণ পর ফুচকা দিয়ে গেল। ইরামকে খাওয়া শুরু করতে বলে আরব গেল পানি কিনতে। পানি কিনে নিয়ে আসতে ইরাম ছো মেরে পানির বোতলটা নিয়ে আরবের হাতে ফুচকার প্লেটটা দেয়। ঝালে চোখ দিয়ে পানি পড়ছে ইরামের। আরব তা দেখে হেসে বলল, বোম্বাই মরিচে ঝাল লেগেছে। ইরাম পানি খেয়ে বলে, এটা অনেক ঝাল। প্রথমটাই আমার কাশি তুলে দিয়েছে। এটা ঝালের জন্য আপনাকে এনেছি। আরব মিটি হাসছে। ইরাম তীক্ষ্ণ দৃষ্টিতে আরবের দিকে তাকিয়ে আছে। তারপর আরবের হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে আরবের মুখের সামনে একটা ফুচকা ধরলো। তা দেখে আরব বলল, আমি খাবো না, আপনি খান। আপনাকে খেতে হবে, সমস্যা নেই, আপনি খান। বলেছি যখন খেতেই হবে, হাঁ করুন। ইরামের কণ্ঠে কিঞ্চিত রাগ। আরব মুখে নিল ফুচকাটা। প্রথমটা তারও কাশি তুলে দিয়েছে, কিন্তু ইরাম নাসরবান্দা, সে পরপর আর একটা মুখের কাছে ধরলো। আরব চোখ বড় বড় করে তাকালো, এটাও খেতে হবে? আরব এটাও খেয়ে নেয়। পরপর 2টা খেয়ে আরব পানি খেতে নিলে ইরাম বাধা দেয়, আর একটা মুখের সামনে ধরে। এবার আরব বলে, আর না প্লিজ। খেতে হবে। ইরাম জোর করে আরবকে আর একটা ফুচকা খাইয়ে দেয়। আরব ঝালে দ্রুত পানি পান করে। ইরাম হাসতে হাসতে বাকি ফুচকাগুলো আস্তে আস্তে খাচ্ছে। খেতে খেতে বলে, দেখেন এখন কেমন লাগে। পানি খেতে খেতে বোতলের পানি প্রায় শেষ। অল্প একটু রেখে হুহা করতে করতে ইরামকে বলে, আপনি অনেক নির্দয়। ইরাম হাসে। খাওয়া শেষ করে বাকি পানিটুকু খেয়ে বলে, তাহলে আপনি কি? আমি যখন ঝালে ফোপাচ্ছিলাম তখন তো হাসছিলেন। ইরামের চঞ্চল ভঙ্গি দেখে আরব হেসে ফেলল, বলল, আইসক্রিম খাবেন? যত্রই ইরাম উচ্ছ্বসিত হয়ে বলে, চলুন চলুন। আরব মিহি হেসে ইরামকে নিয়ে আইসক্রিম কিনতে গেল। পোলারের দই আইসক্রিম ও চকোডিলাইট কাপ আইসক্রিম 2টো কিনল। আরব দই ফ্লেভারটা খাচ্ছে, ইরাম চকলেটেরটা। খেতে খেতে হাঁটছে। স্মৃতিসৌধের গেটের বাইরে দাঁড়িয়ে দেখছে 2 দিন পর স্বাধীনতা দিবস। তার স্মৃতিসৌধকে ধোয়া মাছার কাজ চলছে। রাতের বর্ণিল আলোয় দেখতেও ভালো লাগছে। ইরাম মুচকি হাসলো। সোডিয়াম লাইটের আলোয় আরব ইরামকে খুশি দেখে নিজের আইসক্রিমটা এগিয়ে দিয়ে বলল, এই ফ্লেভারটাও ট্রাই করেন। ইরাম চতুর হাসলো, আমার আইসক্রিমটা আপনার ট্রাই করতে ইচ্ছে করছে, তাই না? আরব হাসলো, যদিও তার ইচ্ছে করছে না, তাও হ্যাঁ বোধক মাথা নাড়ল। ইরাম বলল, থাক, আপনি আপনারটা খান, আমি আমারটা। বলে ইরাম নিজের আইসক্রিম খেতে খেতে মিটি হাসছে। আরব বলল, আমি খাবো না আপনারটা, আপনি আমারটা খেতে পারেন। সত্যি? আরব মাথা নাড়ে। ইরাম আরবের আইসক্রিম নিজের চামচ দিয়ে কিছুটা নিয়ে টেস্ট করে। তারপর নিজে থেকে নিজের কাপটা আরবের দিকে এগিয়ে দিয়ে বলে, কারো একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে আমি অপূর্ণ রাখু না, নিন। আরব মুচকি হেসে 1 চামচ নিল। দুজনে হাসছে। আইসক্রিম খাওয়া শেষে দুজনে বাসায় ফিরতে রিকশায় ওঠে। বাসায় এসে দেখে ড্রয়িং রুমে প্রীতি বসে কাঁদছে। মোহনা ও শারমিন তাকে থামানোর চেষ্টা করছে। আরব ও ইরাম বুঝতে পারছে না হঠাৎ কি হলো। সোফায় আনিসা বেগম হতাশায় বসে আছেন। আরব মায়ের পাশে বসে শুধালো, কি হয়েছে মা? আনিসা বেগম হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, বারবিকিউ করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে, এখন সেই থেকে কাঁদছে। বার্ন ক্রিম লাগায়নি, লাগিয়েছে, জ্বালা করছে খুব। তখন প্রীতির দিকে তাকাতে প্রীতির সাথে তার চোখাচোখি হয়। আর বলে, এখানে বসে না কেঁদে ভাইয়ের রুমে গিয়ে বসুক, বার্ন ক্রিম লাগিয়েছে তো কিছুক্ষণ পর জ্বালা বন্ধ হয়ে যাবে। আর কাজের সময় একটু সাবধান হলেই হয়।
বারবিকিউ তো সাব্বির, তানজিৎ, তাশরিফ, প্রান্ত ভাইয়া করবে, ওরও তো দরকার ছিল না। মোহনা বলল, মেয়েটা হাত পুড়েছে আর তুমি এসব বলছো? তুমি তুমি আর কি বলবো ভাবি, বান ক্রিম লাগিয়েছে। এই বলে আরব উঠে নিজের রুমে চলে গেল।